সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করতে চলেছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর প্রথম পর্বের পাঠ। শুরু করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর প্রথম পর্ব। কলকাতায় এসে ওইসব ঘটনা আত্মীয় বন্ধু কাউকেই বলিনি, কেননা বললে তারা বিশ্বাস করবে না, উল্টে ঠাট্টা মশকরা করবে। তারা বলবে, এই বিজ্ঞানের যুগে এইসব গাঁজাখুরি ঘটনা ঘটে নাকি? উত্তর দিতে পারবো না, তবে কিনা আমিও বিজ্ঞানের যুগের মানুষ, আর আমি কলকাতার একটি থানার দায়িত্বশীল পুলিশ অফিসার। তাছাড়া সেই সব ঘটনার একজন সাক্ষীও আছে। সে আমারই মতো কলকাতার আর একজন পুলিশ অফিসার এবং আমার বন্ধু প্রণবেশ। সে তো আমার সঙ্গেই ছিল। কলকাতায় ফিরে আমরা প্রথমে ঠিক করেছিলাম ঘটনাটা কাগজে বার করব। পুলিশ অফিসারদের অভিজ্ঞতা শুনে নিশ্চয়ই ছাপবে, কিন্তু পরে ভেবে দেখেছিলাম তাতে অনেকের অনেক অবান্তর প্রশ্নের উত্তর দিতে হবে, তাই মুখে কুলু পেটে থাকাই স্থির করেছিলাম। শেষ পর্যন্ত প্রণবেশী ঘটনাটা ফাঁস করে দিল এমন একজনের কাছে যাকে আমি চিনি না, জানি না। প্রণবেশ একদিন বিকেলবেলায় একজন বেশ ফিটফাট ভদ্রলোককে নিয়ে আমার বাসায় এসে হাজির হলো। বয়স বছর 50, ন্যাড়া মাথা, লাল টকটকে মুখ, চোখে সোনালি ফ্রেমের হালকা চশমা, পরনে গেরুয়া আলখাল্লা। নাম অম্বুজবরণ লাহিড়ী। থাকেন সিকিমের রাজধানী গ্যাংটকের কাছে রংপুতে। একজন রীতিমতো বাঙালি, কিন্তু বহুকাল ধরে রংপুর মতো পাহাড়ি জায়গায় থাকেন শুনে প্রথমে অবাক হয়েছিলাম। তারপর যখন শুনলাম তিনি ওখানে থেকে প্রেততত্ত্ব নিয়ে গবেষণা করছেন, তখন রংপুর মতো জায়গায় থাকার একটা কারণ খুঁজে পেলাম। আমরা জানি আজকের এই বিজ্ঞানের যুগে থেকেও হিমালয়ের কাছে পিঠে বহু তিব্বতী লামা থাকেন, যারা তাদের বিশ্বাস আর ধর্মবুদ্ধি দিয়ে প্রেত চর্চা করেন এবং অশুভ আত্মাকে খুবই ভয় করেন, আর ওই অশুভ আত্মার হাত থেকে বাঁচার জন্যে নানা পুঁথিপত্র পড়েন, মন্ত্রতন্ত্র উচ্চারণ করেন। বুঝতে পারলাম অম্বুজবরণ লাহিড়ী সেই কারণেই রংপুর মতো জায়গায় থেকে লামাদের কাছে ওইসব বিষয়ে জ্ঞান আহরণ করেন। প্রণবেশ ফট করে আমাকে জিজ্ঞেস না করেই অম্বুজবাবুকে আমাদের অভিজ্ঞতার কথা ফাঁস করে দিয়েছে, এটা জেনে আমার মোটেই ভালো লাগেনি। কেননা আমি ভেবে রেখেছিলাম ওইসব ঘটনা নিয়ে আমি বই লিখব। এখন যদি অম্বুজবাবু সব জেনে নিয়ে নিজেই আগেভাগে লিখে ফেলেন, তাহলে আমার লেখার কোনো দাম থাকবে না। আশ্চর্য, অম্বুজবাবু আমার মনের কথাটা কেমন করে যেন টের পেয়ে গেলেন। বললেন, সুশান্তবাবু, ঘটনাগুলো আমাকে সবিস্তারে বললে আপনার কোনো ক্ষতি হবে না, কেননা আমার কাজ গোপনে গবেষণা করা। বই ছাপা আমার উদ্দেশ্য নয়। আমার খ্যাতিরও দরকার নেই, টাকারও দরকার নেই। তার এই কথা শুনে আমি শুধু অবাকই হইনি, লজ্জিতও হয়েছিলাম। তাকে বসতে বলে স্ত্রীকে চা করতে বললাম। ইতিমধ্যে আমি গত জুলাই মাসে কাঠমান্ডুতে আর আমার দেশের বাড়িতে যা যা ঘটেছিল তা বলে গেলাম। দেখলাম তার অনেকটাই তিনি প্রণবেশের কাছে শুনেছেন। চা আর সুজি নিয়ে আমার স্ত্রী হাসি মুখে এসে দাঁড়ালেন। প্রণবেশ আলাপ করিয়ে দিল। অম্বুজবাবু হঠাৎ আমার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, দেশের বাড়িতে আপনাদের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা আপনার কিরকম মনে হয়? স্ত্রী বললেন, সাংঘাতিক। বাড়িতে কাজের জন্য নেপাল থেকে উনি একটি দুর্ভিক্ষ পীড়িতর মতো ছেলেকে নিয়ে এলেন, আর সেই ছেলেই ভেলকি দেখালো। আমি অবশ্য কিছুদিনের জন্য বাপের বাড়িতে গিয়েছিলাম। সেই সময় খালি বাড়িতে নাকি নানা রকম ভয়ের কাণ্ড ঘটেছিল। ছেলেটার কি নাম যেন? আমার স্ত্রী বললেন, রাজু সুব্বা। আচ্ছা, তার গায়ে কখনো হাত দিয়েছিলেন? গায়ে হাত দেওয়া মানে মারা বলছেন? না না, কখনো ছুঁয়েছিলেন? ম্যাগো, যা ডিগডিগে চেহারা, ছুতে ঘেন্না করত। মনে হতো যেন একটা জ্যান্ত কঙ্কাল। জ্যান্ত কঙ্কাল? অম্বুজবাবু কথাটা নিজের মনে উচ্চারণ করলেন। ধন্যবাদ, আপনাকে আর কিছু জিজ্ঞেস করার নেই।
আমার স্ত্রী ভেতরে চলে গেলেন। চায়ের পেয়ালার শেষ চুমুক দিয়ে অম্বুজবাবু বললেন, সুশান্তবাবু, ব্যাপারটা ওপর থেকে যথেষ্ট কৌতূহল আছে। আপনাকে কয়েকটি প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ, করুন না। তবে ওই অপ্রীতিকর প্রসঙ্গটা আর মনে আনতেও ইচ্ছে করে না। অম্বুজবাবু জামার পকেট থেকে মোষের শিঙের তৈরি নস্যির ডিবে বার করে এক টিপ নস্যি নিয়ে বললেন, কাঠমান্ডুতে বিষ্ণুমতির তীরে এক তান্ত্রিক একটি ছেলেকে বলি দিতে যাচ্ছিল। আপনি আর আপনার বন্ধু দুজনে মিলে ছেলেটিকে বাঁচান। বলি দিচ্ছিল ঘণ্টাকর্ণের সামনে। আপনারা কি জানতেন নেপালিদের কাছে ঘণ্টাকর্ণ কি ভয়ঙ্কর দেবতা? শুনেছিলাম জুলাই আগস্ট মাসে নেপালের পাহাড়ে পাহাড়ে অশুভ শক্তিরা ঘুরে বেড়ায় দানবের মূর্তি ধরে। তাদের সামনে পড়লে মানুষ জীবজন্তু কারো রক্ষে থাকে না। তাই সেই দানব দেবতাদের ভয়ঙ্কর মূর্তি গড়ে তাদের পুজো দিয়ে সন্তুষ্ট করে সসম্মানে বিদায় করা হয়। কি জানেন দেখছি। তাহলে সেই দেবতার কাছ থেকে ছেলেটাকে বাঁচানো মানে দেবতার মুখ থেকে গ্রাস কেড়ে নেওয়া। বিরক্ত হয়েই বললাম, ওসব আমি জানি না। দেবতার মুখের গ্রাস কেড়ে নেওয়াই হোক আর যাই হোক, এ যুগে একটা ছেলেকে বলি দেবে তা আমরা দেখেও এড়িয়ে যাব, তা হতে পারে না। অম্বুজবাবু মৃদু হেসে বললেন, আমায় ভুল বুঝবেন না। আমি বলছি না ছেলেটাকে বাঁচিয়ে আপনারা অন্যায় করেছেন। আমি বলতে চাইছি ছেলেটাকে বাঁচাতে গিয়ে আপনারা তান্ত্রিকের কোপ দৃষ্টিতে পড়েছিলেন, তাই কি না? হ্যাঁ, সে তো স্বাভাবিক, বলল প্রণবেশ। সেই ক্রোধটা আপনাদের ওপর কিভাবে এলো? যে হোটেলে আমরা উঠেছিলাম সেই হোটেলে জং বাহাদুর নামে একটা বয় ছিল। সে বলেছিল অনেক নেপালি গরিব ছেলে ইন্ডিয়ায় চলে যায় সামান্য চাকরির লোভে। আমি তখন আমাদের বাড়ির কাজের জন্য একটা ছেলে চেয়েছিলাম। জং বাহাদুর যে সত্যিই একটা ছেলে এনে দেবে ভাবতে পারিনি। কিন্তু তার কঙ্কালসার চেহারা দেখে মনে হয়েছিল সে কোনো কাজই করতে পারবে না। এ কথা শুনে ছেলেটা তখনই এমন সব কাজ করতে লাগলো যা দেখে আমরা তাজ্জব। হ্যাঁ, সেসব আমি শুনেছি। তখনও কি জানতাম মশাই ওটা একটা শয়তানের বাচ্চা? আর জং বাহাদুরই সেই তান্ত্রিকের কাছ থেকে ওটাকে নিয়ে এসেছিল আমাদের সর্বনাশ করার জন্যে। আচ্ছা, ছেলেটা কি কখনো হাসতো? জোরে না হোক বা মুচকে মুচকে? হাসি? আমার স্ত্রী বলে উঠলেন, ওই মুখে হাসি ফুটবে? মুখ তো নয়, এক টুকরো লম্বা পোড়া কাঠ। আচ্ছা, দৌড়ঝাঁপ করার পর ওকে কখনো হাঁপাতে দেখেছেন? না মশাই, ওকে যা মনে হয়েছে তা হচ্ছে ও যেন মান্ধাতার আমলের জং ধরা একটা যন্ত্র। মান্ধাতার আমলের জং ধরা একটা যন্ত্র? অম্বুজবাবু নিজের মনেই কথাটা উচ্চারণ করলেন। আচ্ছা, এর আগে আপনি বলেছিলেন ছেলেটা যেন একটা জীবন্ত কঙ্কাল, তাই না? আমার স্ত্রী হেসে বললেন, হ্যাঁ। আচ্ছা, ছেলেটা নানাভাবে ভয় দেখাতো না? ভয় দেখাতো কি? আমার স্ত্রী বলে উঠলেন, একদিন সন্ধেবেলায় ও তো পেছন থেকে এসে ওর গলা টিপে ধরতে গিয়েছিল। তারপর অম্বুজবাবু বাধা দিয়ে বললেন, হ্যাঁ, সেসব প্রণবেশবাবুর কাছ থেকে শুনেছি। আচ্ছা, কাঠমান্ডুতে ওই তান্ত্রিকের ওখানে একটা কঙ্কাল ঝোলানো ছিল, তাই না? হ্যাঁ। কি রকম বয়সের কঙ্কাল? আন্দাজ 14-15 বছর বয়সের। এরপর একটু চুপ করে থেকে অম্বুজবাবু বললেন, শেষের দিনের ব্যাপারটা একটু গুছিয়ে বলুন তো। আমি সব বললাম। আমার স্ত্রী আর প্রণবেশ আমার কথার ফাঁকগুলো ধরিয়ে দিচ্ছিল। এখানেই শেষ করছি মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প জীবন্ত কঙ্কাল এর প্রথম পর্বের পাঠ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আপনারা যদি ভিডিওটি আমাদের পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে একটি লাইক ও ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।